আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ভৌতিক কথার আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। ভৌতিক কথা এখন অলরেডি 1 লক্ষ সদস্য কমপ্লিট করে গেছে, আর এই 1 লক্ষ সদস্য কমপ্লিট করা উপলক্ষে একটা এপিসোডও চলে এসেছে। এইভাবেই আমরা আরও বহুদিন এগিয়ে যাব সেই কামনা করছি, এবং সেই আশা নিয়েই এই পরিবারের আজকের এই ঘটনাও স্টার্ট করছি। আজকে তোমরা শুনবে একটি ঘটনা, এবং একটি ঘটনা বেশ বড়, মানে এতটাই ইউনিক ঘটনা, রেল লাইনের ঘটনা অবশ্যই, কিন্তু এতটাই ইউনিক ঘটনা ভৌতিক কথা পরিবারের আগে আসেনি। এতটা জাম্পস্কিয়ার, এতটা ভয়ের, এতটা ক্রিপি একটা ঘটনা যে তোমাদের ভয় লাগতে চলেছে 100%। আর আমি আশা করছি এই ঘটনাটা বা এই এপিসোডটা অনেক অনেক ভিউজ পাবে। এটা একটা কনফিডেন্স বা তোমাদের উপর ভরসা বলতে পারো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আমি জানি তোমরা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো, চুপটি করে বসে পড়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা, অর্থাৎ 1 নম্বর ঘটনাতে। প্রিয় অমিতদা আর ভৌতিক কথার পুরো টিম, তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। সত্যি বলতে কি, দিনের শেষে যখন একটু সময় পাই তখন ভৌতিক কথার নতুন ভিডিওর অপেক্ষায় থাকি। তোমাদের পরিশ্রমের জন্যই আমরা এত সুন্দর সুন্দর বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে পাই। প্রথম যখন তোমাকে লিখতাম তখন আপনি বলেই সম্বোধন করতাম, কিন্তু এতদিন ধরে তোমার পরিবারের একজন হয়ে থাকার পর এখন তুমি বলতেই অনেক বেশি স্বাভাবিক লাগে। আশা করি তুমি কিছু মনে করবে না। আমার বিশ্বাস তোমরা আরও অনেক দূরে এগিয়ে যাবে, আরও অনেক মানুষের ভালোবাসা অর্জন করবে। আজ যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার নিজের নয়, আমার মায়ের জীবনের এমন একটা রাতের অভিজ্ঞতা যা আজও আমাদের পুরো পরিবার ভুলতে পারেনি। মা এখনও এই ঘটনাটা বলতে গিয়ে থেমে যান, চোখে জল চলে আসে আর গলাটা কেঁপে ওঠে। তখন মায়ের বয়স মাত্র 7 বছর। সেই সময় কেউ মিথ্যে বানিয়ে এমন কথা বলতে পারে বলে আমার কখনো মনে হয় না। আমার মায়ের এক মাসি থাকতেন উড়িষ্যার রাউরকেল্লায়। তার স্বামী মানে আমার মায়ের মেশো রাউরকেল্লার স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন। রেলের দেওয়া কোয়ার্টারেই তার সংসার ছিল। অনেক দিন ধরেই তারা আমাদের বাড়িতে খবর পাঠাচ্ছিলেন সবাইকে নিয়ে একবার ঘুরে যেতে। অবশেষে একবার ঠিক হলো মা, আমার দিদিমা, মায়ের মামা আর আরও কয়েকজন মামাতো ভাই বোন সবাই মিলে রাউরকেল্লা যাবে। সে সময় এত সহজে যাতায়াতের ব্যবস্থা ছিল না, ট্রেনই ছিল সবচেয়ে ভরসার মাধ্যম। যাত্রার দিন সকাল থেকেই সবাই খুব উত্তেজিত ছিল। ছোট ছোট বাচ্চারা নতুন জামা কাপড় পরে একবার ব্যাগ খুলছে আবার বন্ধ করছে। দিদিমা বারবার গুনে দেখেছিলেন কিছু বাদ পড়ল কিনা। বিকেলের দিকে সবাই খড়গপুর স্টেশনে পৌঁছে যায়। তখনকার দিনের খড়গপুর স্টেশনও ছিল যথেষ্ট ব্যস্ত। প্ল্যাটফর্মে চা, কফি, বাদাম, ঝালমুড়ি, কচুরি, সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। কুলিরা মাথায় মালপত্র নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। দূরে কোথাও একটা ইঞ্জিনের হুইসেল ভেসে আসছে। মা তখন এসব দেখে খুব খুশি। ট্রেন ঢুকতেই সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। ভাগ্য ভালো ছিল, সবাই একসাথে জায়গা পেয়ে গিয়েছিল। স্টেশন ছাড়তেই জানলার বাইরে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো প্ল্যাটফর্ম, দোকানপাট, আলো আর মানুষের ভিড়। মা আর তার মামাতো ভাই বোনেরা এত আনন্দে ছিল যে প্রথম 2-3 ঘন্টা কিভাবে কেটে গেল কেউ টেরই পেল না। তখনও তারা অন্তরক্ষী খেলছে, কখনো সাপ লুডো খেলছে, কখনো জানলার বাইরে তাকিয়ে আন্দাজা করছে পরে স্টেশনে কি দেখা যাবে। কেউ বলছে নদী আসবে, কেউ বলছে বড় সেতু, কেউ আবার বলছে জঙ্গল। মাঝে মাঝে ট্রেন ছোট ছোট স্টেশনে দাঁড়াচ্ছে। বাইরে অন্ধকার একটু একটু করে ঘন হতে শুরু করেছে। যাত্রীরা একজন একজন করে রাতের খাবার বা টিফিন খেয়ে নিচ্ছেন। কামরার ভেতরেও ধীরে ধীরে চুপচাপ পরিবেশ তৈরি হতে লাগলো। কিছুক্ষণ পর বেশিরভাগ আলো নিভিয়ে দেওয়া হলো।
শুধু হালকা নাইট লাইট জ্বলছিল। ট্রেন তখন টাটানগর পেরিয়ে গেছে। বাইরে এতই অন্ধকার যে জানলা দিয়ে তাকালেও নিজের মুখের প্রতিচ্ছবি শুধু দেখা যাচ্ছিল। ঠিক তখনই কামরায় ঢুকলেন মিলিটারি পোশাক পরা দুজন জওয়ান। তাদের মুখে অদ্ভুত রকমের গাম্ভীর্য। তারা খুব আস্তে কিন্তু দৃঢ় গলায় বললেন, সবাই দয়া করে জানালাগুলো বন্ধ করে দিন পুরোপুরি। কোনো রকম আলো যেন বাইরে না যায়। যতটা সম্ভব চুপচাপ বসে থাকুন। সামনে একটা জঙ্গল এলাকা পড়বে। ওখানে অনেক সময় মাওবাদীদের সমস্যা হয়। কখনো কখনো তারা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে। এছাড়া জঙ্গলের মধ্যে হঠাৎ বন্যপ্রাণী লাইন পার হয়, তাই ট্রেনকে ধীরে ধীরে চালাতে হয়। যদি মাঝপথে ট্রেন থেমে যায় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই জানালা খুলবেন না বা ট্রেন থেকে নামার চেষ্টা করবেন না। এই কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে পুরো কামরার আনন্দ যেন উধাও হয়ে গেল। যারা একটু আগেও গল্প করছিল তারাও চুপ হয়ে গেল। মা বলতো, সেই প্রথম সে বুঝেছিল ভয় কাকে বলে। সবাই নিঃশব্দে বসে আছে। শুধু ট্রেনের চাকায় রেলের লাইনের সঙ্গে ঘর্ষণের শব্দটা শোনা যাচ্ছে। মাঝে মাঝে ইঞ্জিনের হর্ন কানে আসছে। বাইরে শুধু অন্ধকার আর অন্ধকার। প্রায় আধ ঘন্টা এভাবে কাটল। তারপর আচমকায় একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। এমনভাবে থামল যে অনেকেই চমকে উঠলেন। কেউ কথা বলছে না। জানলার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। শুধু অনেক দূরে ইঞ্জিনের আলোয় গাছের মাথাগুলো হালকা দেখা যাচ্ছে। কয়েক মিনিট পর সেই দুই জওয়ান আবার কামরার ভেতর দিয়ে হেঁটে গেলেন। তারা খুব নিচু গলায় বললেন, লাইনটা ক্লিয়ার নেই, সামনে সিগন্যাল পাওয়া যায়নি। যতক্ষণ না নির্দেশ আসে ততক্ষণ কিন্তু ট্রেন এখানেই দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো শব্দ করবেন না, সবাই শান্ত থাকুন। কথাগুলো শোনার পর পুরো কামরায় এমন নীরবতা নেমে এলো যে কারোর শ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় মায়ের খুব গরম লাগতে শুরু করলো। ছোট বাচ্চা তো, এতক্ষণ জানালা বন্ধ থাকায় দম বন্ধ লাগছিল। মা আস্তে করে জানালার কাছটা 1 আঙ্গুল পরিমাণ ফাঁক করে দিল। বাইরে থেকে ঠান্ডা বাতাসে সে মুখে লাগতেই একটু ভালো লাগলো। অন্ধকারের মধ্যে বড় বড় গাছের ছায়া ছাড়া কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর মায়ের চোখ যেন একটা জায়গায় আটকে গেল। ট্রেন লাইনের পাশেই একটা ছোট্ট অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে মা ভাবল কোনো গাছের ডাল, কিন্তু কয়েক সেকেন্ড পরে স্পষ্ট বুঝতে পারল ওটা একটা ছোট মেয়ে। তার গায়ে সাদা রঙের মতন একটা পোশাক। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সে যেন আস্তে আস্তে হাত নেড়ে মাকে ডাকছে। মায়ের মনে হলো মেয়েটা হাসছে। সেই হাসির মধ্যে এমন একটা টান ছিল যে 7 বছরের একটা বাচ্চার পক্ষে সেটা উপেক্ষা করা অসম্ভব। মা পরে বলতো, মনে হচ্ছিল কেউ যেন মাথার ভেতর থেকে বলছে, ওর কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। সেই ডাকটা এতটা বাস্তব ছিল যে মা নিজের অজান্তেই সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়েছিল। মা ধীরে ধীরে সিট ছেড়ে সামনে হাঁটতে শুরু করলেন। তার চোখ তখনও জানলার বাইরে দেখা সেই ছোট মেয়েটার দিকেই যেন আটকে আছে। আশেপাশে কি করছে, কে তাকিয়ে আছে, কে কি বলছে, কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছিল না। মায়ের মামা প্রথমে ভেবেছিলেন হয়তো বাথরুম যাচ্ছে। তিনি খুব আস্তে করে ফিসফিসিয়ে বললেন, কোথায় যাচ্ছিস? কিন্তু মা একবারও পেছন ফিরে তাকালেন না, কোনো উত্তরও দিলেন না। তখন সবাইকে কথা বলতে বারণ করা হয়েছিল বলে মামাও আর জোর করেননি। তিনি কিছুক্ষণ তাকিয়ে দেখলেন মা বাথরুমের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তাই নিশ্চিত হয়ে আবার নিজের সিটে বসে পড়লেন। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা পরের অনেক বছর ধরে পুরো পরিবারকে তাড়া করে বেড়াবে। মা হাঁটতে হাঁটতে কামরার শেষ প্রান্তে পৌঁছে গেলেন। ট্রেন তখনও জঙ্গলের মধ্যে নিশ্চুপ দাঁড়িয়ে। ইঞ্জিনের হালকা শব্দ আর দূরে কোথাও রাতচরা পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দরজার কাছে পৌঁছে মা দেখলেন ট্রেনের একটা দরজা আধ খোলা। সম্ভবত সেই 2 জওয়ান কিছুক্ষণ আগে নিচে নেমেছিলেন লাইন পরীক্ষা করতে। বাইরে তাকাতেই আবার সেই ছোট্ট মেয়েটাকে দেখতে পেলেন। এবার সে আগের চেয়ে আরও
কাছে দাঁড়িয়ে। মুখ এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু হাত নেড়ে ডাকছে। মেয়েটা যেন ঠোঁট না নাড়িয়ে বলল, এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। মায়ের বুকের ভেতর তখন কোনো ভয় ছিল না, বরং মনে হচ্ছিল এ যেন বহুদিনের পরিচিত কেউ। কোনো দ্বিধা না করেই মা ট্রেন থেকে নিচে নেমে গেলেন। পাথরের ওপর পা পড়তেই হালকা শব্দ হলো, কিন্তু ট্রেনের ভেতর কেউ তা শুনতে পেল না। মা দেখলেন মেয়েটা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, তারপর আবার হাঁটা শুরু করলো। মাও তার পেছনে পেছনে চলতে লাগলেন। ট্রেনের হেডলাইটের আলো ধীরে ধীরে পেছনে পড়ে রইল। সামনে শুধুই কালো অন্ধকার। জঙ্গলের গাছগুলো এত উঁচু ছিল যে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছিল না। বাতাসে কাঁচা মাটি, ভেজা পাতা আর পুরনো কাঠের একটা গন্ধ ভেসে আসছিল। কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। মাঝে মাঝে ঝোপের ভেতর কিছু একটা নড়ে উঠছিল, যেন কোনো প্রাণী লুকিয়ে আছে। কিন্তু সেই ছোট্ট মেয়েটা একবারও পেছন ফিরে তাকাচ্ছিল না। সে শুধু এগিয়ে চলেছে। তার পা মাটিতে পড়ছে কিনা সেটাও ঠিক বোঝা যাচ্ছিল না। মা বলতেন, তখন মনে হচ্ছিল মেয়েটা যেন হাঁটছে না, ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে। এদিকে ট্রেনের ভেতরে প্রায় 10 মিনিট কেটে যাওয়ার পর মায়ের মামার হঠাৎ সন্দেহ হলো, এতক্ষণ তো হয়ে গেল, বাথরুমে গেলেও তো ফিরে আসার কথা। তিনি আস্তে করে উঠে বাথরুমের সামনে গেলেন। দরজা খুলে দেখলেন ভেতরে কেউ নেই, আর একটা বাথরুমও খালি। তার বুকের ভেতর কেমন একটা ধক করে উঠল। তিনি চারিদিকে তাকিয়ে মাকে কোথাও দেখতে পেলেন না। এবার তিনি খুব নিচু গলায় দিদিমাকে বললেন, ওকে খুঁজে পাচ্ছি না। দিদিমা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি ভাবলেন হয়তো অন্য কামরায় চলে গেছে। কিন্তু দুজন মিলে যত খুঁজলেন কোথাও মাকে পাওয়া গেল না। ঠিক তখনই সেই 2 জওয়ান ফিরে এলেন। বিষয়টা শুনেই তাদের মুখের ভাব পাল্টে গেল। একজন টর্চ চালিয়ে ট্রেনের দরজার কাছে গিয়ে দেখলেন ছোট ছোট পায়ের ছাপ নেমে গেছে নিচে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে ওয়াকিটকিতে খবর দিলেন। কয়েকজন রেলকর্মী আর জওয়ান টর্চ নিয়ে জঙ্গলের দিকে ছুটলেন। ট্রেনের ভেতরে তখন কান্নার রোল পড়ে গেছে। দিদিমা বারবার বলছেন, আমার মেয়েকে খুঁজে দাও, ও একা কোথায় গেল? কিন্তু কেউ তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। জঙ্গলের মধ্যে টর্চের আলো এদিক ওদিক ঘুরছে, চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ এক জওয়ান চিৎকার করে উঠল, এইদিকে, এখানে কেউ পড়ে আছে। সবাই দৌড়ে গেল। দেখা গেল ট্রেন লাইন থেকে বেশ কিছুটা দূরে একটা পুরনো ডোবার ধারে মা অচেতন অবস্থায় পড়ে আছেন। তার জামা কাপড় কাদা আর শুকনো পাতায় ভরা, হাতে পায়ে আঁচড়ের দাগ, মুখটা জ্বরে পড়ে লাল হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার আশেপাশে আর কাউকে দেখা গেল না। যে ছোট্ট মেয়েটার পেছনে তিনি এসেছিলেন তার কোনো চিহ্ন পর্যন্ত নেই। মাকে দ্রুত কোলে করে ট্রেনে তোলা হলো। রেলের ডাক্তারকে খবর দেওয়া হলো। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বললেন প্রচণ্ড জ্বর এসেছে, শরীরের তাপমাত্রা খুব বেশি। ওষুধ দেওয়া হলো, কপালে ভেজা কাপড় রাখা হলো, কিন্তু মা তখনও অজ্ঞান। মাঝে মধ্যে শুধু ঠোঁট নড়ছিল। খুব মন দিয়ে শুনলে মনে হচ্ছিল তিনি বারবার একটা কথাই বলছেন, ওই মেয়েটা কোথায় গেল, ও তো আমাকে ডাকছিল। দিদিমা তখন মেয়ের মাথায় হাত বুলিয়ে কাঁদছেন, আর ট্রেনের ভেতরে উপস্থিত অনেক যাত্রী নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে শুরু করলেন, এই জানিস, এই জঙ্গল নিয়ে অনেক গল্প শোনা যায়, রাত হলে নাকি অদ্ভুত সব জিনিস দেখা যায়। কিন্তু কেউ জোরে কিছু বলার সাহস পেল না, কারণ ট্রেনের বাইরে তখনও সেই ঘন কালো জঙ্গল, আর অন্ধকারের বুক চিরে যেন কোথাও খুব দূরে একটা শিশুর হাসির ক্ষীণ শব্দ ভেসে আসছিল। পরের দিন ভোরের আলো ফুটতে শুরু করার কিছুক্ষণ আগেই ট্রেন আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। রাতের সেই ভয়ঙ্কর নীরবতা তখনও যেন পুরো কামরার মধ্যে আটকে ছিল। কেউ প্রায় কথাই বলছিল না। ছোট ছোট বাচ্চারাও অস্বাভাবিকভাবে চুপ হয়ে গিয়েছিল। দিদিমা সারাটা রাত একটিও চোখ বন্ধ করেননি। বারবার মায়ের কপালে হাত দিয়ে দেখছিলেন জ্বর কমেছে কিনা, কিন্তু শরীর তখনও আগুনের মতন গরম। রেলের ডাক্তার মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছিলেন। তিনি বলেছিলেন, জ্ঞান ফিরলে তবেই বোঝা যাবে ঠিক কী হয়েছে। ভোরের প্রথম আলো জানলার কাছে পড়তেই দূরের জঙ্গল ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো।
কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে রাতের অন্ধকারে শুধু বিশাল বিশাল গাছ দেখা যাচ্ছিল, দিনের আলোয় সেই জায়গাটা যেন আরো ভয়ঙ্কর লাগছিল। কোথাও ভাঙা পাথর, কোথাও পোড়া গাছের গুঁড়ি, কোথাও শুকিয়ে যাওয়া ঝোপঝাড়। ট্রেনের তখন অনেক যাত্রী জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে সেই জায়গাটিকেই দেখছিলেন। এইসব চলতে চলতে ট্রেন অবশেষে রাউরকেল্লা স্টেশনে পৌঁছালো। সাধারণত 4-5 ঘন্টার যে পথ, সেই লাইন ক্লিয়ার না থাকার কারণে প্রায় পুরো রাতই কেটে গিয়েছিল ট্রেনের মধ্যেই। স্টেশনে নামার আগেই খবর পৌঁছে গিয়েছিল, তাই মায়ের মাসি আর মেসো প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। তারা যখন শুনলেন যে ছোট্ট মেয়েটা মাঝরাতে চলন্ত ট্রেন থেকে নেমে জঙ্গলে চলে গিয়েছিল, তখন তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কোনো সময় নষ্ট না করে মাকে রেল হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে বললেন, শরীরে আঘাত গুরুতর নয়, কিন্তু প্রচণ্ড মানসিক ধাক্কা পেয়েছে। জ্বরও সেই কারণেই এত বেড়েছে। সারাদিন মায়ের কোনো জ্ঞান ফিরল না। মাঝে মাঝে তিনি ঘুমের মধ্যেই কেঁপে উঠছিলেন, কখনো হাত পা ছুঁড়ে দিচ্ছিলেন, কখনো খুব আস্তে করে বলছিলেন, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। আবার কখনো বলছিলেন, খুকিকে নিয়ে যেও না। ডাক্তাররা ওষুধ দিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। পরের দিন সকালবেলা অবশেষে মায়ের জ্ঞান ফিরল। চোখ খুলেই তিনি প্রথমে চারিদিকে তাকালেন, তারপর দিদিমাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। অনেকক্ষণ পর যখন একটু শান্ত হলেন, তখন সবাই তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। মা ধীরে ধীরে যা বলেছিলেন, সেটাই আজও আমাদের পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। মা বলেছিলেন, ট্রেন থেকে নামার পর ছোট্ট মেয়েটা তার হাত ধরেনি, কিন্তু এমনভাবে সামনে হাঁটছিলেন যে মা বাধ্য হয়েই তার পেছনে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ভেতরে একটা পুরনো ইটের তৈরি ভাঙা কাঠামো দেখা যায়। দূর থেকে দেখতে অনেকটা পরিত্যক্ত মন্দিরের মতো। চারিদিকে বটগাছের ঝুড়ি নেমে এসেছে, দেওয়াল ফেটে গাছ জন্মেছে। জায়গাটা এতটাই নির্জন যে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। ঠিক সেই জায়গার সামনে গিয়েই ছোট মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়, যেন এক মুহূর্তে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। মা চারিদিকে তাকিয়ে তাকে খুঁজতে লাগলেন, বারবার ডাকলেন, তুমি কোথায় গেলে? কিন্তু কোনো উত্তর এলো না। তখনই দূর থেকে একজন মায়ের গলা ভেসে গেল, খুকি, ও খুকি, কোথায় গেলি মা? সেই ডাকটা এতটা করুণ ছিল যে নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তিনি ভাবলেন, নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটার মা তাকে খুঁজছেন। তাই তিনি সেই গলার দিকে এগিয়ে গেলেন। ভাঙা কাঠামোর ভেতরে ঢুকতেই দেখলেন মাঝখানে লতা পাতায় ঢাকা একটা উঁচু ঢিবির মতন জায়গা। প্রথমে মনে হয়েছিল পাথর, কিন্তু কয়েক কদম এগোতেই চারপাশে একে একে আগুনের মশাল জ্বলে উঠল, যেন অদৃশ্য কেউ একসঙ্গে সব মশাল জ্বালিয়ে দিল। সে আলোয় মা স্পষ্ট দেখতে পেলেন, যেটাকে তিনি পাথর ভেবেছিলেন সেটা আসলে অনেক পুরনো একটা কবরের মতন। হঠাৎ তিনি দেখলেন সেই বাচ্চা মেয়েটাকে। বাচ্চা মেয়েটার জামা কাপড় রক্তে ভিজে গেছে, চোখ দুটো বড় বড় করে খোলা, যেন সে এখনও কারোর অপেক্ষায় আছে। সে দৃশ্য দেখে মা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের করতে পারেননি। ঠিক তখনই পেছন থেকে আবারও সেই গলা শোনা গেল, আমার খুকিকে দেখেছ? মা ঘুরে তাকাতেই দেখলেন এক মহিলা দাঁড়িয়ে আছেন। তার মুখ অসাধারণ সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেও এমন একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল যে তাকিয়ে থাকতে ভয় করছিল। মহিলাটা খুব আস্তে করে মায়ের মুখের কাছে আসলেন, বললেন, তুমি তো আমার খুকির মতোই, বলো না আমার খুকি কোথায়? ও তো একটু আগে আমার কোলে ঘুমোচ্ছিল। তার গলায় এতটা মায়া ছিল যে এক মুহূর্তের জন্য হলেও মায়ের ভয়টা কেটে গিয়েছিল সেই সময়। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু বদলে গেল। মা তখনও কোনো কথা বলতে পারছিল না। তার গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। হাত পা এতটাই কাঁপছিল যে দাঁড়িয়ে থাকাটাই কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু সেই মহিলার চোখের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল এই মহিলা সত্যিই যেন নিজের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছেন। ভয়ে ভয়ে মা কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে সেই ফেটে যাওয়া কবরটার দিকে দেখিয়ে দিলেন। যেহেতু একটু আগেই তিনি সেই ছোট্ট মেয়েটাকে ওখানে দেখেছিলেন। মহিলাটা ধীরে ধীরে কবরটার দিকে এগিয়ে গেল। তার হাঁটার শব্দ হচ্ছিল না, মনে হচ্ছিল তিনি যেন মাটিতে পাই ফেলছেন না।
তিনি কবরটার সামনে গিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর খুব আস্তে করে বললেন, ঘুমিয়ে পড়েছিস খুকি? আমি তোকে কত খুঁজলাম। কথাটা শেষ হতেই চারিপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। যে মশালগুলো একসঙ্গে জ্বলছিল সেগুলোর আগুন একসঙ্গে কাঁপতে শুরু করলো, যেন প্রবল হাওয়া বইছে, অথচ আশপাশের একটা পাতাও নড়ছিল না। মা তখন বুঝতে পারলেন কিছু একটা ভীষণ অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে। তিনি এক পা পিছিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে মহিলাটা কোনো রকম শরীর না ঘুরিয়েই নিজের মাথাটা ধীরে ধীরে পেছনের দিকে ঘুরিয়ে দিলেন। প্রথমে 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি। শরীরটা সামনের দিকে দাঁড়িয়ে রইল, কিন্তু মুখটা সম্পূর্ণ পেছনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে রইল। সেই চোখ দুটো আর আগের মতো ছিল না। মুহূর্তের মধ্যে সব কিছু রক্তবর্ণ হয়ে উঠল। ঠোঁটের কোণ ছিঁড়ে গিয়ে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল। তারপর তার গলার মাঝখানটা ধীরে ধীরে ফেটে গেল। সেখান থেকে কালচে রঙের রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এত রক্ত পড়লেও তার মুখের হাসিটা একটু বদলালো না, বরং আগের চেয়ে আরও বেশি জোরে জোরে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে মনে হচ্ছিল যেন পুরো জঙ্গল কেঁপে উঠছে। দূরের গাছগুলো থেকে একসঙ্গে শত শত পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। তারপর সেই মহিলা খুব আস্তে করে বললেন, তুমি আমার খুকি হবে? কথাটা শেষ হতেই তিনি 2 হাত মায়ের দিকে বাড়িয়ে দিলেন। মা বলতেন সেই হাত দুটো মানুষের হাতের মতো ছিল না, অস্বাভাবিক লম্বা হয়ে গিয়েছিল। আঙ্গুলের নখগুলো কালো আর ধারালো, যেন মুহূর্তের মধ্যে তার গলা চেপে ধরবে। মা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকেননি, প্রাণপণে ঘুরে দৌড়ে পালাতে শুরু করেছিলেন। কিন্তু জঙ্গলটা যেন আর আগের মতো ছিল না। যে পথ দিয়ে তিনি এসেছিলেন সেই পথ কোথাও নেই। চারিদিকে শুধু গাছ, ঝোপঝাড় আর অন্ধকার। তিনি যতই দৌড়চ্ছিলেন মনে হচ্ছিল একই জায়গায় বারবার ফিরে আসছেন। পেছন থেকে সেই মহিলার হাসির শব্দ ভেসে আসছিল, কখনো খুব কাছে, কখনো আবার অনেক দূরে। তার সঙ্গে মিশে যাচ্ছিল একটা ছোট্ট মেয়ের খিলখিল হাসি। মাঝে মধ্যে মনে হচ্ছিল ঠিক কানের পাশে কেউ ফিস ফিস করে বলছে, থেমে যাও, থেমে যাও। মা পেছনে তাকানোর সাহস করেননি, তিনি শুধু দৌড়ে যাচ্ছিলেন। হঠাৎ সামনে একটা শুকনো ডাল পায়ে জড়িয়ে গেল। মা জোরে পড়ে গেলেন। মাথাটা একটা শক্ত পাথরে লেগে গেল। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি দেখেছিলেন দূরে কয়েকটা টর্চের আলো তার দিকে এগিয়ে আসছে। আর সেই আলো পড়তেই মহিলাটা আর ছোট মেয়েটা কোথায় যেন মিলিয়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। রেলকর্মীরা যখন তাকে উদ্ধার করেন তখন তিনি ডোবার ধারে অচেতন অবস্থায় পড়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ভাঙা মন্দির, কবর বা মশালের কোনো অস্তিত্ব কেউ খুঁজে পায়নি। পরের কয়েকদিনে মা সুস্থ হলেও রাত হলেই ঘুম ভেঙে চিৎকার করে উঠতেন। বারবার বলতেন ও আবার এসেছে, ও বলছে আমি যেন ওর সঙ্গে যাই। অনেকদিন ধরেই দুঃস্বপ্ন চলেছিল। মায়ের মামা অবশ্য সবসময় বলতেন হয়তো ভয়, জ্বর আর ঘুমের ঘোরে সব কিছুই কল্পনা করছিলেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি কোনোদিনও দিতে পারেননি। যদি সবটাই স্বপ্ন হতো তাহলে 7 বছরের একটা বাচ্চা গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে নেমে জঙ্গলের এত ভেতরে একা পৌঁছল কীভাবে? আর কেনই বা তাকে ট্রেন লাইন থেকে এত দূরে অচেতন অবস্থায় পাওয়া গেল? আজ এত বছর পরও মা যখন সেই রাতটার কথা বলেন, তার চোখে সেই একই আতঙ্ক দেখতে পাই, তার সঙ্গে জল দেখতে পাই। তিনি এখনও বিশ্বাস করেন সেই ছোট্ট মেয়েটা মানুষ ছিল না, আর সেই সুন্দরী মহিলাও কোনো সাধারণ মানুষ ছিলেন না। তারা কারা ছিল, কিভাবে তাদের মৃত্যু হয়েছিল, সেই ভাঙা মন্দির আদৌ সত্যি নাকি অন্য কোনো জগতের দরজা, এসবের উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। হয়তো ঝাড়গ্রামের সেই ঘন জঙ্গলের অন্ধকার আজও সেই রহস্য নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছে। আর কোনো গভীর রাতে যদি আবার কোনো ট্রেন সেই জঙ্গলের মধ্যে হঠাৎ থেমে যায়, তাহলে কী বা হবে? আমি তা যেখানেই শেষ করলাম। আমি তার ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমার মনে হয় এই অভিজ্ঞতাটা ভৌতিক কথাতে পড়ে শোনাবে, তাহলে অবশ্যই শুনিও। তোমার কণ্ঠে এটা শুনতে পেলে সত্যিই খুব ভালো লাগবে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট আরও একটি এপিসোড। আজকের এপিসোডে একটা ঘটনায় রাখলাম, একটু ছোট রাখলাম, পরে আবার বড় দেব। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কি না, তাদের বলবো একদম দেরি না করে শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম
নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জিৎ, সেকেন্ড কমেন্ট করেছে মঙ্গল মাঝি, থার্ড কমেন্ট করেছে পাপড়ি দোলা। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার, বৈষ্ণবী দেবী দাসী, নন্দিনী রয়, কামাল হেমব্রম, কার্তিক সাহা, রোহিত হাসদার, তন্ময়, রূপসী মজিল্লিয়া, সঙ্গীতা মজুমদার। তারপরে আরও কমেন্ট করেছে রিয়া মাটিয়া, প্রণতি মুখার্জি, প্রকাশ রুমি, সুশীলা মণ্ডল, রাকেশ ভাই লিখেছে সত্যি দাদা কত আশা করি কমেন্ট করেছি, তাও তুমি আমার নামটা নিলে না, হয়তো চোখে পড়েনি ভাই। তারপরে কমেন্ট করেছে শেখ ইসমাইল, শান্তনু চ্যাটার্জি, অন্তিম স্যাড মোমেন্ট, আওলাদ হোসেন লিখেছে অমিত ভাইয়া ঢাকা থেকে শুনছি, তোমার ভৌতিক কথা অনেক ভালো লাগে, দোয়া রইল, এগিয়ে যাও, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে দেব ঘোষাল, রোহিত, জয় দাস, অনির্বাণ, সুস্মিতা শিকারী, গোপাল দে এক্সপ্লোর, শিহাব শাফির উদ্দিন লিখেছে ভৌতিক কথা না শুনলে ঘুম আসে না, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শাশ্বতী সান্যাল, করণ, প্রকাশ রুমি, অসীম দাস, গীতা গোস্বামী, মেজানুর আলী লিখেছে কেমন আছো দাদা, ভালো আছি, তুমি কেমন আছো। তারপরে কমেন্ট করেছে কিষান ঘোষ, মোহিনী, শুভজিৎ, রিয়া বর্মন লিখেছে হ্যালো অমিত দা, আমি তোমার পরিবারের নতুন সদস্য, হ্যালো রিয়া। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, লিখেছে অমিত দা 10:45 এসে গেছি ঘটনা শুনতে, জানি ঘটনাটা ভালো লাগবে, কমেন্ট শেয়ার করেছি, কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে অসাধারণ গল্পগুলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রাহুল পালমাল, এমডি মোয়াজবুনিয়া, শঙ্কর চক্রবর্তী লিখেছে কালকে নেট শেষ হয়ে গিয়েছিল, রাতে আর শুনতে পারিনি, নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে শান্তর দুনিয়া, অমিতা ঠাকুর, দীপ মণ্ডল, অরিজিৎ নস্কর, পূর্ণ ঘোষ, সুস্মিতা ঘোষ লিখেছে ধন্যবাদ দাদা আমার ঘটনাটা শোনানোর জন্য, তোমার গলাতে ঘটনা শুনতে আরও সুন্দর লাগছিল, তুমি যখন ঘটনাটা বলছিলে আমি যেন আবার সেই 4 রাতে ফিরে গিয়েছিলাম, থ্যাংক ইউ বোন। তারপরে কমেন্ট করেছে প্রকাশ রুমি, সুদেষ্ণা সিংহ রায়, মিস্টার মল্লিক, ইউডাস দে, রিকা, আদিমা মিম, সুরজ বিশ্বাস, করণ, বিজয় সরকার, সুস্মিতা মণ্ডল। তারপর আর কমেন্ট করেছে অরিজিৎ রয়, লিখেছে তোমার বাচনভঙ্গি খুব ভালো লাগে, ভয়েস মডুলেশনের উপর অনেক ভালো কাজ করছো, তোমার এন্টায়ার টিমকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ ভাই। উদয় মিত্র লিখেছে অসাধারণ পরিবেশন, দারুণ কণ্ঠস্বর ভাই তোমার, চালিয়ে যাও আমি আছি, থ্যাংক ইউ। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।